একটি নতুন সকালের সূচনা। সূর্যের নরম আলোয় ভরে আছে কটেজের প্রতিটি কোণ। হৃদিতা সবে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। পা দিয়ে নেতিয়ে যাওয়া গোলাপের পাপড়ি সরিয়ে দাঁড়ালো আয়নার সামনে। কোমর ছোঁয়া চুলের ডগা থেকে টপ টপ করে পানি ঝরছে। কাল রাতের মতো আহাদ রেগে যেতে পারে ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালের সাহায্যে চুল মুছতে লাগলো। কালো আর সোনালি মিশ্রণের গাউনটা তার ফর্সা ত্বকে চকচক করে ফুটে উঠেছে। চুলে হাত চালিয়ে আয়নার ভেতর ঘুমন্ত আহাদের মুখের দিকে তাকালো। তার ঘুমটা ভারী নয়, মৃদু বাতাসে তার চুল কপালের ওপর এসে পড়েছে। নিঃশ্বাসের সঙ্গে বুক ওঠানামা করছে শান্ত সন্ধে। সব মিলিয়ে তাকে বেশ আকর্ষণীয় লাগছে। সেই দৃশ্য দেখেই হৃদিতার মন কেমন দুর্বল হয়ে যায়। এই তো কিছুদিন আগেও আহাদ রাজাকে পাওয়ার তার কাছে ছিল স্বপ্নের মতো, অথচ আজ হঠাৎ আহাদ নড়ে চড়ে উঠতেই সে চমকে যায়। হাতে থাকা তোয়ালেটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে চুপচাপ। গত রাতের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। কটেজের ভিতর টিম টিম করে জ্বলছিল হলদে ক্যান্ডেল। তখন ওই এক ঝটকা বাতাস এসে সাদা পর্দা উড়িয়ে দিল। সেই বাতাসের সাথে গোলাপ আর ক্যান্ডেলের অমায়িক গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। হৃদি তখনও আহাদের বুকে মাথা গুজে রেখেছে। আহাদের অবাধ্য হাত বিচরণ করতে লাগলো তার প্রেয়সীর পিঠ জুড়ে। সেই স্পর্শে থেকে থেকে সহসা কেঁপে উঠেছে তার প্রেয়সী। আহাদকে সেই কাঁপুনি বেশ আনন্দিত করল। সে এবার নিচু হয়ে হৃদির নাকে নাক ঘষল। আহাদের তপ্ত নিঃশ্বাস অনুভব করতেই হৃদি তার ঘাড়ের শার্টের অংশ খামচে ধরল। হৃদির রেশমের মতো চুলগুলো আলতো হাতে সরিয়ে তার গলার কাছে মুখ এনে মাতাল স্বরে বিড়বিড় করে বলল, কেন মুগ্ধ করো আমাকে? কেন চুম্বকের মতো আকৃষ্ট করো আমায়? কেন পাগল করে দাও বারংবার? নিজেকে সামলানো দুষ্কর হয়ে যায় প্রতিবার। হৃদিতা কিছুই বলতে পারল না, শুধু তার ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আহাদের মুখ ধীরে ধীরে এসে থামল তার কানের পাশে। মৃদু শব্দে কানের লতিতে একটা নরম চুমু খেল, আর তাতেই হৃদিতা বিদ্যুতের মতো ঝটকা খেয়ে দূরে সরে গেল। আহাদ সেই ঝটকা সামলাতে না পেরে ধপ করে বিছানা থেকে পড়ে গেল মেঝেতে। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। না, ব্যথা পেয়েছে সেজন্য নয়, বরং হৃদির আচরণে তার শরীরে ক্রোধ ঝলকে উঠল। দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে বলল, এই আল্লাহর বান্দি, এই সমস্যা কি তোমার? হৃদি বিছানার ওপাশে দাঁড়িয়ে আঙ্গুলে ওড়নার কোণ পেঁচাতে লাগলো। আহাদ উঠে নিজের গায়ে লেগে থাকা গোলাপের পাপড়ি ঝাড়তে ঝাড়তে এগিয়ে গেল তার দিকে। তাতেই সে দুকদম পিছিয়ে গেল। আহাদ কটমট করে উঠল, স্টপ হৃদি, আর এক পাও নড়বে না। ওখানে দাঁড়িয়ে থাকো চুপচাপ। কিন্তু কে শোনে কার কথা? আহাদ আবার এগিয়ে যেতে হৃদি দৌড়ে বিছানার অন্য প্রান্তে চলে গেল। আহাদের এবার রাগ যেন মাথায় উঠে গেল। কপালের নীলচে শিরা বিদ্যমান। চোয়াল শক্ত করে দু আঙ্গুল নাড়িয়ে ডাকল, হৃদি, কাম হিয়ার। না। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি হৃদি, আসো বলছি। উম, আমার মাথা কিন্তু হেব্বি গরম হয়ে আছে জানো। একবার যদি তোকে ধরতে পারি তাহলে কিন্তু থাপড়ায় তোর চেহারার নকশা পাল্টাই দিব। একটু থেমে ফের ডাকল, এদিকে এসো। মাথা নাড়ল হৃদিতা। না, আপনি মারবেন। আহাদ এক পা এগোতেই হৃদি ছুট লাগায় বারান্দার দিকে। তবে তার আগেই আহাদ বিছানার ওপর দিয়ে এক লাফে গিয়ে পিছন থেকে ধরে ফেলল। হৃদিতা মোচড় দিয়ে সেই বাঁধন থেকে মুক্তি পেতে চাইল, কিন্তু আহাদের সেই দৃঢ় বন্ধন থেকে মুক্তি পেতে ব্যর্থ হল। একরাশ বিরক্তি নিয়ে আহাদ ঝাঁঝিয়ে উঠল, তুমি বোধহয় ভুলে গেছো, আহাদ রাজা দুবার অপশন দেয়, তৃতীয়বার অ্যাকশন নেয়। ইদানিং কিছু বলছি না বলে লাই পেয়ে পেয়ে একদম মাথা উঠে গেছো, তাই না? তোমার কি মনে হয় ছেড়ে দেবো তোমাকে? একদম বুকের সাথে বিষে মেরে ফেলবো। ছাড়ুন না। যদি ছাড়ারই হতো তাহলে টাকা পয়সা খরচ করে এত দূর নিয়ে এলাম কেন? হ্যাঁ, এখন ছেড়ে দিলে আমার কত টাকা লোকসান হবে আইডিয়া আছে? হৃদি একরকম চমকে নিজেকে ঘুরিয়ে তাকায় আহাদের দিকে। বিস্ময়ের সুরে জিজ্ঞেস করল, আপনি এই জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন? নির্লিপ্তভাবে উত্তর দিল আহাদ। অফকোর্স। অভিমানে ঠোঁট ফুলিয়ে নিল হৃদি। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। আমি বলেছি আমাকে বিশ্বাস করতে, তুমি নিজ ইচ্ছে আমার উপর ভরসা করে পালিয়ে এসছো।
হৃদি আহাদের বুকে কয়েকটা ঘুষি বসিয়ে দিয়ে বলল। আপনি খুব খারাপ। বেশি খারাপ? আহাদের শার্টের বুকের খোলা অংশে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে করতে মৃদু মাথা দুলিয়ে ছোট্ট করে বলল। হুম। মুহূর্তেই মুখের রং বদলে যায় তার। এক হাতে হৃদির হাত দুটো নিজের বুকে চেপে ধরে অন্য হাতে তার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল ভীষণ আলস্যে। কণ্ঠ খাদে নামিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল। যখন খারাপের অপবাদ দিয়েই দিয়েছ, তাহলে চলো খারাপ কাজটা করেই ফেলি। মানে? ডট ডট ডট। সেটা আবার কি? কণ্ঠ কেঁপে উঠল হৃদি তার। আহাদের দিকে তাকাতেই সে ঠোঁট বাঁকিয়ে হেসে এক চোখ টিপ দিল। সেই ইঙ্গিতের মানে হৃদির বুঝতে আর বাকি রইল না। আজ আর কোনো অজুহাতেই সে কাজ হবে না, এটাও বেশ ভালো করেই বুঝল। বরং হঠাৎই হৃদি এক বিস্ময়কর কাণ্ড করে বসল। আহাদের গলার কণ্ঠ মনিটর ঢোক গলার সাথে সাথে অদ্ভুতভাবে নড়তে দেখে লোভ সামলাতে পারল না। এর আগেও যতবার তার এই কণ্ঠমণির দিকে নজর পড়েছে ততবার এই অবাধ্য অনুভূতি জেগেছে। সে এবার দু পায়ের আঙ্গুলে ভর করে উঁচু হয়ে টুপ করে একটা চুমু খেয়ে বসল সেখানে। আহাদ এক সেকেন্ড আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। অতঃপর ব্যাপারটা যখন বুঝতে পারল, তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি খেলে গেল। নিজের প্রেয়সীকে আরও আলস্যে মিশিয়ে নিল নিজের সাথে। হৃদির নাকের ডগায় তার চওড়া ঠোঁট ছুঁয়ে গেল। সেখান থেকে আয়ত্তে নিয়ে নিল প্রেয়সীর তীর করে কাঁপতে থাকা চিকন সরু ওষ্ঠজোড়া। দুজনেরই শুধু শাঁ ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অতঃপর ধীরে ধীরে পিছিয়ে এসে ধপ করে বিছানায় বসে পড়ল দুজন। সাদা চাদরে মুড়িয়ে নিল নিজেদের। বাতাসের পর্দা সরতেই মেঘে ঢাকা ধূসর চাঁদের আলো এসে পড়ল তাদের নরম আলিঙ্গনে। এই মুহূর্তে গতরাতের বেসামাল স্বর্ণ ছাড়া আহাদের কথা মনে পড়তেই হৃদিতার বুকের ভেতর আলোড়ন সৃষ্টি হলো। গাল দুটো টকটকে লাল চেরির মতো হয়ে গেছে। তখনই অনুভব করলো ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাস। আয়নায় স্পষ্ট আহাদ ঠিক তার পিছনে দাঁড়িয়ে, অর্ধ ঘুমন্ত চোখ, মুখে একরাশ দুষ্টু হাসি। তার নরম গালে নিজের খসখসে দাড়ি ঘর্ষণ করে ঘুমন্ত গলায় জিজ্ঞেস করল। কি ভাবছ? কিছু না। কিছু না? তাহলে এইভাবে ব্লাশ করছে যে? আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দ্রুত গালে হাত রেখে ঢেকে নিল হৃদি। কই? আহাদ এবার তার কাঁধে হাত রেখে ঘুরিয়ে নেয় নিজের দিকে। হৃদি চোখ নামিয়ে নেয়, নিজের অজান্তেই আহাদের বুকে গিয়ে পড়ে। আহাদও হাত বাড়িয়ে তাকে জড়িয়ে নেয়। কিছু সময় কাটল সেই মৃদু আলিঙ্গনে। কিছুক্ষণ পর হৃদি ধীরে ধীরে মাথা তুলে তাকায় আহাদের মুখে। তার সেই গাঢ় বাদামি চোখ জোড়া ঘন পাপড়িতে ঢাকা, আর সেই চোখের গভীরে মিশে আছে একরাশ অদ্ভুত উষ্ণতা। হৃদির কণ্ঠ কেঁপে ওঠে। আপনি জানেন আমার জীবনের প্রথম পুরুষ আপনি। আমার প্রথম অনুভূতিগুলোও আপনাকে ঘিরে জন্ম নিয়েছে। আহাদের মুখের ভাব এক মুহূর্তে বদলে যায়। দুভুরোর মাঝখানে গভীর ভাঁজ পড়ল, কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। এইভাবে বলছো যেন আমার জীবনে আরো রমণের আগমন ঘটেছে, আরো 2-4টা বিয়ে করেছি আমি। সেটা কখন বললাম? এই যে এখনই তো বললে। আমি কি তা বলেছি? বলেছ, যেটা বলেছো সেটার মানে এটাই দাঁড়ায়। হৃদি একটু সরে কপাল গুছিয়ে বলল। আপনি সবকিছু এমন পেঁচান কেন? নর্মাল ভাবে নিতে পারেন না? না, কেন? কারণ আমি নর্মাল না। তাহলে কি অ্যাবনর্মাল? আহাদ চোয়াল শক্ত করে কটমট করে তাকালো তার দিকে। এতে হৃদি মিইয়ে গেল। নিজের জামার বুকের কাছের চমকি খুঁটতে খুঁটতে মিনমিন করে বলল। আপনি তো বললেন আপনি নর্মাল না। দাঁত কপাটি দিয়ে বলল। আমি বলেছি নর্মাল না মানে এক্সট্রাঅর্ডিনারি। আমি কি বলেছি আমি অ্যাবনর্মাল? সরি, ভুল করে বলে ফেলেছি। কান ধরো। হ্যাঁ? হৃদি চমকে তাকায় আহাদের দিকে। আহাদ সহজ ভঙ্গিতে আবার বলল। না, হ্যাঁ, বল যখন করেছো তখন কান ধরো। কান ধরে 20 বার উঠবাস করো। হৃদি ঠোঁট ফুলিয়ে পিটপিট করে তাকালো আহাদের দিকে। আহাদ এগিয়ে এসে নিচু গলায় বলল। এই একদম এইভাবে তাকাবেন আমার দিকে। আমার হাওয়াই মিঠার মতো মন যদি গলে যায় এর দায় কি দেবে? তোমার বাপ? তাছাড়া আমার মন গলে গেলে বিপদ কিন্তু তোমারই। সামলাতে পারবে না সেই ধকল। আমার মন নরম বলে আগে ভাগে ওয়ার্ন করছে। আপনি খুব খারাপ। এক হ্যাসকা টান দিয়ে হৃদিকে নিজের বুকের স্থলে ফেলে মৃদু স্বরে বলল। বেশি খারাপ?
হৃদির মুহূর্তেই গত রাতে স্মৃতি মনে পড়তেই মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলে, না না, আপনি ভালো, আপনি অনেক ভালো। হালকা হাসল আহাদ, বলল, বেশি ভালো? হ্যাঁ। অপর নিচ মাথা দুলিয়ে বলল হৃদিতা। আহাদ একটু ঝুঁকে তার নাকের ডগায় একটা টোকা দিয়ে হেসকি স্বরে বলল, এত ভালো আমার পোষায় না জানো। আমি গত রাতের মতো আবার খারাপ হতে চাই। হৃদি কোত করে একটা শুকনো ঢোক গিলল। মনে মনে ভাবল, এ তো মহাবিপদ। খারাপ বললেও বিপদ, ভালো বললেও বিপদ। তার সারে সর্বনাশ করে ছাড়ল এই আহাদ রাজা। সূর্যের উজ্জ্বল রোশনি থাকা সত্ত্বেও নীলার রুমটা ঘন অন্ধকারে ঢেকে আছে। পর্দার মোটা কাপড় বেদ করে সূর্যের তীব্র আলো ভেতরে ঢুকতেও আজও ব্যর্থ হলো। এক কর্নারের মেঝেতে হাঁটু জড়িয়ে বসে আছে নীলা। চোখের নিচে ক্লান্তির ছাপ, চুল এলোমেলো, ঠোঁট শুকিয়ে নিস্তেজ। ঘরের টিমটিমে টেবিল ল্যাম্পের হলদে আলোয় ছড়িয়ে আছে কিছু পুরনো স্মৃতি, অজস্র ছবির অ্যালবাম, কিছু ছোটবেলার ড্রয়িং বুক এবং একটা ক্যামেরা, যেটা তার 14তম জন্মদিন আহাদ উপহার হিসাবে দিয়েছিল। বরং সে সময় থেকে নীলা আহাদের প্রতি অদ্ভুত অনুভূতি বয়ে বেড়াচ্ছে। তবে আহাদের ক্রোধের স্ফুলিঙ্গ আর তার ভীতু হৃদয়ের কারণে তা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। নীলার পুরো নাম তাসনিয়া বাশার নীলা। সবাই নীলাই ডাকে। নীলার বাবা খায়রুল বাশার ঢাকার অন্যতম একজন সফল ব্যবসায়ী, যার জন্য ব্যস্ত থাকেন সবসময়। নীলার মা নীলুফা শিকদার উঁচু খানদানি বংশের মেয়ে। নীলার মায়েরও নিজস্ব একটা ফেব্রিক কোম্পানি আছে, যার অফিস কাজ বিদেশ সফরেই কেটে যায় জীবন। তাদের একমাত্র সন্তান হয়েও নীলা ছিল একা। তার বাবা মা তাকে তেমন সময় দিতে পারত না। তার দেখাশোনার জন্য আলাদা গভর্নেন্স রাখা হতো। খায়রুল বাশার আর আমজাদ মীর ছিলেন পুরনো বন্ধু, আর তাই ছোটবেলা থেকেই মীর পরিবারের সঙ্গে নীলার ছিল যাওয়া আসা। নীলা যখন প্রথম মীর হাউজে আসে তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। সে ছোট থেকেই খুব চাপা স্বভাবের, তবুও আদিল আহিয়ার সাথে তার বেশ ভাব হয়। তাদের সাথে বেশ জমত। মীর পরিবারের সবাই তাকে এতটাই আপন করে নিয়েছিল যেন সে তাদেরই একজন। নীলা নিজের বাবা মাকে তো তেমন পেত না, কিন্তু মীর পরিবারের ভালোবাসা পেয়েছিল নিখুঁতভাবে। আহাদও তাকে নিজের ছোট বোন আহিয়ার মতোই দেখত। শাসন করত, যত্ন নিত, রাগ করত, আবার মানাতও। কিন্তু সময় যত গড়িয়েছে নীলার মনে ততই বদলে গেছে সেই ভালোবাসার রং। একটা সাধারণ যত্ন ধীরে ধীরে হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে গভীর অনুভব, একটা নীরব ভালোবাসা। আহাদ শেষবার তাকে তার জন্মদিনে একটা ক্যামেরা উপহার দিয়েছিল। নীলা সেটা পেয়ে কতই না খুশি হয়েছিল। আনন্দে অস্থির হয়ে আহাদকে জড়িয়ে ধরেছিল নীলা, আর সেই আলিঙ্গনটাই সবকিছুর মোড় ঘুরিয়ে দেয়। আহাদ তখনই টের পেয়েছিল তার চোখের গভীরে লুকানো ভালোবাসা, তার জন্য বহন করা নীলার অনুভূতির ব্যাপারে। আর সেই দিন থেকেই সে নীলাকে এড়িয়ে চলতে শুরু করে। যদিও নীলা বুঝতে পারেনি তার অনুভূতির ব্যাপারে আহাদ অবগত। সে শুধু টের পেয়েছে আহাদ আর তার সাথে আগের মতো কথা বলে না, আগের মতো মিশে না। তবুও তার হৃদয় আশা ছাড়েনি। সে ভাবত একদিন আহাদ বুঝবে, জানতে পারবে তার অনুভূতিগুলোকে, হয়তো সেদিন তাকে আপন করে নিবে। কিন্তু না, সে ভুল ছিল। সেদিনই তার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, যেদিন জানতে পারে আহাদ আর হৃদি একে অপরকে ভালোবাসে। সেদিন থেকে নীলা নিজেকে গুটিয়ে নিয়েছে, বন্দি করেছে অন্ধকার ঘরে। আহাদ আর হৃদির বিয়ের সংবাদ তাকে প্রায় নিঃশেষ করে দিয়েছে। অথচ সে অসহায়, কী বা করবে? নিজের বান্ধবীর ভালোবাসা ছিনিয়ে নিবে? যেখানে আহাদও তাকে পাগলের মতো ভালোবাসে, সেখানে তো অন্য কোনো প্রশ্নই আসে না। নীলার ভেতরটা জ্বলছে, যন্ত্রণা হচ্ছে, খুব তীব্র যন্ত্রণা। এত যন্ত্রণা তার এতটুকু হৃদয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। সামনে থাকা আহাদের দেয়া প্রত্যেকটা উপহার কাঁপা কাঁপা আঙ্গুলে ছুঁয়ে দেখতে লাগলো। কত যত্নেই না সে এসব আগলে রেখেছিল, অথচ এখন মনে হচ্ছে এসব কিছু তুচ্ছ। ভাবতেই তার চোখ ঝাপসা হয়ে আছে। উড়ুতে চিবুক ঠেকিয়ে আবারও ডুকরে ডুকরে কেঁদে উঠল। নোনতা অশ্রু টপ টপ করে পড়তে লাগলো তার গাল বেয়ে। তার কান্নাটাও শব্দটা ছিল খুব ক্ষীণ, যেন কেউ তার কান্না শুনলেই কেলেঙ্কারি হয়ে যাবে। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস টেনে ভারী কণ্ঠ স্বরে বিড়বিড় করল,
ভালোবাসা পেতেও কপাল লাগে, ভাগ্য লাগে। সেই ভাগ্য আমার কপালে কেন রাখলে খোদা? ফোঁস করে নাক টেনে নিল। অভিযোগের সুরে কাঁপা কাঁপা গলায় আবারও বিড়বিড় করল। এই হৃদয় তো তুমিই বানিয়েছো খোদা। তাহলে যাকে ভাগ্যে রাখলে না, তাকে এই হৃদয়ে কেন রেখেছো? কেন তার জন্য অনুভূতি জাগিয়ে তুলেছো? কেন খোদা, কেন? বাষ্পে ঢেকে গেল তার গলা। কণ্ঠে তীব্র ব্যথার কম্পন ছড়িয়ে পড়ে। আর পারছে না ওপর অলার কাছে অভিযোগ করতে। অভিযোগ করতে করতেও ক্লান্ত হয়ে গেছে সে। নিঃশ্বাস টেনে তুলতে পারছে না আর। হুহু করে আবারও কান্নায় ভেঙে পড়ল। তার কান্না এতটাই করুণ ছিল যে ইট পাথরের দেয়ালগুলোও কেমন কেঁপে উঠেছে। কান্নার মাঝেই হঠাৎ করে সে হেসে উঠল। সেই হাসিটা ছিল ভাঙ্গা আয়নার মতো। এই মুহূর্তে কেউ যদি তার হাসিটা দেখত তাহলে তার ভেতরটা চকচকে ধারালো ছুরির মতো কেটে যেত। নীলা চোখ মুছে ধীরে ধীরে অ্যালবাম থেকে আহাদের একটা ছবি বের করল। তার কাপা আঙ্গুলের ডগা ছুঁয়ে গেল সেখানে। সে ফের গলা কাঁপিয়ে ভেজা কণ্ঠে বলে উঠল, আপনাকে পাওয়া অসম্ভব। আমি চাইলেও আপনাকে পাবো না। তবুও এই হৃদয়, এই বেহায়া হৃদয় কেন মানতে চায় না এই সত্যিটা? নীলার মাথায় বোধগম্য হলো আহাদকে ভুলতে হলে তার সব স্মৃতিগুলো নিষ্ক্রিয় করে দিতে হবে। ভাবতেই নীলা এতদিনে যত্নে তুলে রাখা প্রত্যেকটা বস্তু একটা কালো পলিথিনে মুড়িয়ে নিল, যেন নিজের অতীতকে কবর দিতে প্রস্তুত। চোখ মুখ মুছে সেটা নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এসে গলা উঁচিয়ে ডাকল, খালা, রেশমা খালা, রেশমা খালা। রেশমা তার ডাক শুনেই দৌড়ে আসে। উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করল, কি হইছে নীলামা, কিছু লাগবো? নীলা মুড়ানো কালো পলিথিনটা তার হাতে দিয়ে বলল, এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, একদম বাহিরের ডাস্টবিনে। আমার চোখে ত্রিসীমানায় যেন না পড়ে। আইসা। রেশমা সেটা নিয়ে মূল দরজার দিকে যায়। দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢোকে আহিয়া আর আনিকা। রেশমাকে দেখেই আহিয়া জিজ্ঞেস করল, নীলা কোথায়? উপরে নিজের ঘরে আছে। আহিয়া আর আনিকা অপরের দিকে পা বাড়াতেই পিছন থেকে রেশমার কণ্ঠ ভেসে আসে। মা শুনো। দুজনেই থেমে যায়, ঘুরে তাকায় পিছনে। রেশমা এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা কি নীলামার বন্ধু? হেল্লাইগা কই? নীলামা আজকাল কেমন জানি হইয়া গেছে, আগের মতো নাই। নিজের রুম থেকেও বের হয় না, খাওয়ানো খায় না ঠিক মতো। ম্যাম সাহেব আজ 15 দিন দেশের বাইরে, সাহেবও ঠিক মতো আহে না। আমিও নতুন, তেমন কিছু জানিও না, কাউরে চিনিও না। কারে কুমু খুঁজেও পাই না। তোমাগরে চিনি, হেল্লাইগা তোমাগরে কইলাম। আনিকা আর আহিয়া একে অপরের দিকে তাকালো। অতঃপর আহিয়া রেশমাকে আশ্বস্ত দিয়ে বলল, আমরা দেখছি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা। রেশমা সেখান থেকে যেতেই আনিকা আর আহিয়া ওপরে উঠে গেল। নীলার রুমের দরজা খোলাই ছিল, তাই ধরফর করে ঢুকে পড়ল। নীলা ওদের দুজনকে একসাথে দেখে একটু হকচকিয়ে যায়। বিস্ময়ের সুরে বলে ওঠে, তোরা? আনিকা হালকা রাগী স্বরে বলল, আমরা। তোর কি হয়েছে? কলও ধরতেছিস না, মেসেজের রিপ্লাইও দিচ্ছিস না, ভার্সিটিও যাচ্ছিস না। বুঝলাম রিধি তার জামাই নিয়ে পালাইয়া হানিমুনে গেছে। তুই কোন ভাতা নিয়ে পইরা আছো? হ্যাঁ, নীলার বুকটা কেমন চিনচিন করে উঠল। তবুও তাদের বুঝতে না দিয়ে ঠোঁটের কোণে হাসি টেনে কথার মোড় ঘুরিয়ে দিল। রিদি হানিমুনে গেছে? বাহ, ভালোই তো। আমি ভাবছি ও আবার কোনো কাণ্ড করে না বসে। আহিয়া বলে উঠল, সে তোর ভাবতে হবে না, তুই আগে বল তোর কি হয়েছে। রেশমা খালা বললো তুই নাকি এই রুম থেকে বের হচ্ছিস না। আর রুম এমন অন্ধকার কেন দেখি? শেষের কথাটা বলেই সে জানালার পর্দা টেনে দিল। সূর্যের আলো পড়তেই নীলা চোখ মুখ খিচে নিল। কণ্ঠ গম্ভীর করে বলল, কিছু না, আমার ভালো লাগছিল না। আনিকা টেবিলের বই খাতা গুছাতে গুছাতে মৃদু রাগ মেশানো স্বরে বলল, রিধিকে তো খুব বলতি তোরে ভাল লাগে না শুনতে, আমারও ভাল লাগে না। প্যারাসিটামল খা, এখন তুই একটা প্যারাসিটামল খা আর চল আমাদের সাথে। আমার সত্যিই ভালো লাগছে না আনিকা, তোরা যা, আমি কোথাও যাব না। ঘরে এমন ভ্যাটকাইয়া পইরা থাকলে
কেমনে ভালো রাখবো? আহিয়া এক মুহূর্ত নীলার দিকে তাকিয়ে তার মনোভাব বোঝার চেষ্টা করল, অতঃপর দৃঢ় স্বরে বলল, তোর কি মনে হয় আমরা এখানে তোরে পচে পচে মরতে রেখে যাবো? অনিকা, ধর তো। আহিয়া নীলার ব্যাগটা আনিকার হাতে ধরিয়ে দিল। নীলা জিন্স আর কুর্তি পরে আছে, সেই পোশাক বদলানো জরুরি মনে করল না। শুধু একটা আকাশি রঙের ওড়না নীলার গলায় জড়িয়ে দিল। আনিকা আর আহিয়া দুপাশ থেকে ওর বাহু ধরে টেনে টেনে বাসা থেকে বের করে নিয়ে গেল। রেশমা নিঃশব্দে তাকিয়ে থাকলো তিনজনের চলে যাওয়া পিঠের দিকে। সারাদিন ধরে আনিকা আর আহিয়া নীলাকে নিয়ে ভার্সিটির প্রাণকেন্দ্রে ঘুরেছে। নীলার পছন্দ মতো ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম সহ আরও অনেক কিছু খেয়েছে এবং শপিং মল থেকে ঘুরে কিছু কেনাকাটাও করেছে। এতে নীলার মনটা আগের তুলনায় সত্যি একটু হালকা হয়েছে। তবে সত্যি বলতে আহিয়ার নিজের ভেতরটাও ভার ছিল। নীলার কষ্টে সে নিজেও একরকম ক্লান্ত হয়ে পড়েছিল। তবু নীলাকে হাসাতে পারার তৃপ্তিটা যেন অনেকটা শান্তি এনে দিয়েছিল ওর মনে। সন্ধ্যার একটু আগে আগে সবাই যে যার বাড়ি ফিরে গেল। আহিয়া ব্যস্ত পায়ে গেট পেরিয়ে মূল দরজা আসতেই তার পা দুটো থমকে যায়। হলঘরের মাঝখানে বড় সোফায় বসে আছে আদনান, তার পাশেই আদিল। আদনানের ওপর ল্যাপটপ, দুজনের চোখ তাতে নিবদ্ধ। মনে হয় কোনো গুরুতর আলোচনায় ব্যস্ত, হয়তো আদিলের পড়াশোনা বা কোনো প্রকল্প নিয়ে কথা বলছে। আহিয়া এক মুহূর্তে স্থির হয়ে গেল। সারাদিনে একবারও আদনানের কথা মনে পড়েনি, এমনকি এক মুহূর্তের জন্যও না। কিন্তু এখন ওকে চোখের সামনে দেখতেই গতকালকে তিক্ত স্মৃতিটা যেন পাথরের মতো বুকের ওপর নেমে এলো। মনে পড়ল ওর চোখের ঠান্ডা দৃষ্টি, সংযত অথচ কাঁপিয়ে দেওয়া কণ্ঠস্বর। আজ যে আদনানের ছুটির দিন সেটা আহিয়া পুরোপুরি ভুলে গিয়েছিল। তবে মনে মনে ভাবল, ভালোই হয়েছে সারাদিন বাইরে ছিলাম, অন্তত সামনে তো পড়তে হয়নি, না হলে আবার কোনো না কোনো ভাবে ওনার রাগের কারণ হয়েই যেতাম। তাই দ্বিতীয়বার আর কিছু না ভেবে আহিয়া তাড়াহুড়ো করে ওপরে ওঠার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালো। তবে অপ্রত্যাশিত বলেও কিছু থাকে যা কেউ কখনো কল্পনাও করতে পারে না। সিঁড়ির তৃতীয় ধাপে উঠতেই হঠাৎ আহিয়ার পা পিছলে গেল। একটা তীব্র চিৎকারে ফেটে পড়ল নীরব হলঘরে। আদনান ও আদিল দুজনেই চমকে ঘুরে তাকালো। পাশের ঘর থেকে ছুটে এলেন হালিমা বেগম। আহিয়া সিঁড়ির ধাপে কাত হয়ে বসে আছে, পা ধরে মুখ বিকৃত করে রেখেছে, হয়তো ব্যথায়। হালিমা বেগমকে দেখেই কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমার পা ভেঙে গেছে চাচি আম্মু। আদিল উঠে এসে ধরতে গেল ওকে, কিন্তু আহিয়া তীব্র কণ্ঠে চেঁচিয়ে উঠল, খবরদার, তুই আমাকে ধরবি না, সব তোর কারণেই হয়েছে। চাচি আম্মু, ওকে যেতে বলো এখান থেকে। আদিল হতভম্ব। হালিমা বেগম এসে সান্ত্বনা দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, ও ধরবে না তোকে, তুই পা সোজা কর। কিন্তু আহিয়া কাঁদতে কাঁদতে বলল, না, ভেঙে গেছে, সোজা করতেই পারবো না। দেখি কিছু হয়নি, সোজা কর। না, পারবো না। এতক্ষণ পর্যন্ত একদম নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিল আদনান। চোখে কোনো ভাব নেই, মুখে একরকম স্থিরতা, কিন্তু পা ভেঙে গেছে। কথাটা শুনে ধীরে ধীরে এগিয়ে এলো, হাঁটু মুড়ে বসলো আহিয়ার সামনে। কোনো কথা না বলে পা টেনে আনলো নিজের উরুর ওপর। আহিয়া অবাক হয়ে তাকালো, দোটানায় পড়ল, কিন্তু আদনান শুনল না। ধীরে ধীরে হাত রাখলো তার গোড়ালিতে, আঙ্গুল দিয়ে চেপে চেপে অনুভব করলো। তার কণ্ঠ নিচু কিন্তু স্থির। পা ভাঙেনি। আহিয়া কাঁদো কাঁদো গলায় বলল, ভাঙছে। আমি তো বললাম ভাঙেনি। আমি বলছি ভাঙছে। আদনান এবার চোয়াল শক্ত করল, স্বর আরও গম্ভীর। ডাক্তারকে তুই না আমি? আপনি? তো আমি যখন বলছি ভাঙেনি তার মানে ভাঙেনি। আহিয়া মুখ ফুলিয়ে গজগজ করে বলল, তাহলে মনে হয় মুচকে গেছে। না, মোচও লাগেনি। লাগছে। বললাম তো না। শেষে আদনান হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, জাস্ট একটু ব্যথা পেয়েছিস, বরফ দিলে ঠিক হয়ে যাবে। হালিমা বেগম ব্যস্ত হয়ে উঠলেন। আমি বরফ নিয়ে আসছি, তুমি বসো। কিছুক্ষণের মধ্যেই তিনি বরফ নিয়ে এলেন। আদনান বরফের টুকরো হাতে নিয়ে আহিয়ার পায়ের পাতায় আলতো করে চেপে ধরল। ঠান্ডা স্পর্শে আহিয়ার শরীরটা শিরশির করে কেঁপে উঠল, আর সেই সঙ্গে বুকের ভেতর একটা অদ্ভুত স্রোত বইতে লাগলো।
নিজের অজান্তেই সে আদনানের বুকের শার্টের অংশটা খামচে ধরে। একটা ক্ষণস্থায়ী অবচেতন প্রতিক্রিয়া, তাতেই আদনান থেমে গেল। আঙ্গুল নিথর হয়ে রইল আহিয়ার পায়ে। বুকে যেন কিছু একটা ধক করে উঠল। একটা ভারী ঠোক গিলে চোখ তুলে তাকালো আহিয়ার দিকে। আহিয়া চোখ বন্ধ করে আছে। তার শ্বাস প্রশ্বাসের ওঠানামা আর চোখের পাপড়ির কাঁপুনি স্পষ্ট বোঝা যাচ্ছে। এই মুহূর্তে আদনানের মনে হলো ওকে আমার মতো কিছু অনুভব করছে, নাকি আমি শুধু কল্পনা করছি? তার ঠোঁট শুকিয়ে গেছে, জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল ওষ্ঠজোড়া। হঠাৎ করেই সে আহিয়ার পাটা ঝটকা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালো। আহিয়া হকচকিয়ে চোখ বড় বড় করে তাকালো আদনানের দিকে। কণ্ঠ কেঁপে উঠল। কি 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 করছেন আপনি? ব্যথা পেয়েছি তো আমি। আদনানের মুখে কোনো ভঙ্গি নেই। নিলিপ্ত স্বরে হালিমা বেগমের দিকে তাকিয়ে বলল, চাচি আম্মা, ওকে উপরে নিয়ে যাও, আমি কিছু মেডিসিন দিয়ে দিব, সেরে যাবে ওর ব্যথা। হালিমা বেগম তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন। আচ্ছা ঠিক আছে, দেখি ওঠ, ধর আমাকে। হালিমা বেগম এবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো আহিয়াকে নিয়ে। ঘরের ভেতর নিস্তব্ধতা ভর করল। ওদের করিডোরে মিলিয়ে যেতে দেখে একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে আদনান। বিড়বিড় করে বলল, এতটুকু ব্যথা সহ্য করতে পারছিস না? মেডিসিনের প্রয়োজন হচ্ছে তোর? তাহলে ভাব, আমার এত গভীর ক্ষত নিরাময়ের কোনো মেডিসিন না থাকা সত্ত্বেও আমি কিভাবে সহ্য করছি। অবশ্য সেটা বোঝার ক্ষমতা তোর নেই আহি। আদনান গিয়ে আবার সোফায় বসে পড়ল। বানিয়ে এসে আহিয়ার ব্যাগ, ফোন আর জুতাগুলো গুছিয়ে রাখতে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে অসীম আকাশে। দিগন্তের ওপারে সূর্য অস্ত গেছে অনেকক্ষণ আগে। শুধু মেঘের কিনারায় রয়ে গেছে হালকা লালচে আভা। পাশের মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান, কোমল অথচ গভীর এক ডাক, যা ঘরের ভেতর ছড়িয়ে দিচ্ছে এক ধরনের প্রশান্তি। হালিমা বেগম আহিয়াকে নিয়ে ততক্ষণে ওপরে উঠে আসলেন। আহিয়ার পায়ের গোড়ালিতে একটা হালকা নীলচে দাগ ফুটে উঠেছে। রুমে এসে হালিমা বেগম খুব যত্নে তাকে বিছানায় বসালেন। ধীরে ধীরে তার পা তুলে সোজা করে দিয়ে তার পিঠে একটা নরম কুশন ঠেকিয়ে দিয়ে বললেন, এইভাবে একটু থাক, আর বেশি নড়াচড়া করিস না। অতঃপর টেবিল থেকে পানির বোতলটা তুলে আহিয়ার হাতে দিলেন। নে একটু পানি খা, আমি মাগরিবের নামাজটা পড়ে আসি। কিছু লাগলে আমাকে বা ঋতুকে ডাকিস, কেমন? আচ্ছা। দরজা পর্যন্ত গিয়ে হালিমা বেগম আবার ঘুরে আসলেন। ধীর স্বরে বললেন, ও শোন, আগামীকাল তোকে নিয়ে একটু বসুন্ধরা যেতে চেয়েছিলাম, কিন্তু এখন তো পায়ে ব্যথা পেয়ে বসে আছিস। আহিয়া চোখ তুলে জিজ্ঞেস করল, কেন, কি কাজ? হৃদির জন্য কিছু গয়না বানাতে দিয়েছিলাম না, সেগুলো আনতে যাব, আর কিছু কেনাকাটাও করব। হুটহাট সব হয়ে গেল, হৃদির জন্য তেমন কিছুই কেনা হয়নি। আচ্ছা যাব, আগে পাটা ভালো। আদনান তো বলল ঠিক হয়ে যাবে, দেখি কালকের মধ্যে যদি ঠিক হয় তাহলে কিন্তু যাব। আহিয়া মৃদু মাথা দোলালো। হালিমা বেগম ব্যস্ত পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। তিনি যেতে না যেতেই আদিবা এসে ঘরে ঢুকল। আহিয়াকে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলল, আহি আপু, আদনান ভাই বলেছে তুমি নাকি পড়ে গেছো। তুই কোথায় ছিলি? আমি তো কানে হেডফোন লাগিয়ে গেম খেলেছিলাম। আমি মরে গেলেও আমার মাথার পাশে বসে তুই গেম খেলবি? অসভ্য। আদিবা মুখ বিকৃতি করে বলল, হুহ, একটু ব্যথা পেয়ে একদম বাড়ি মাথায় তুলে ফেলেছে, আর পা ভাঙলে কি করতো আল্লাহ মাবুদ জানে, যত সব ঢক। এই বলে আদিবা মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। পিছন থেকে আহিয়া চেঁচিয়ে উঠল, আদিবা, তোরে কিন্তু আমি ফ্রোজেন ড্রাই বুকটা কিনে দেবো না, বলে দিচ্ছি। দরজাটা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই দরজা ঠেলে ভেতরে ঢোকে আদনান। দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বুকের সামনে হাত ভাঁজ করা, সোজা তাকিয়ে আছে আহিয়ার দিকে। দৃষ্টিটা এত গভীর, এত স্থির যে আহিয়ার বুক কেঁপে উঠল। কিছু একটা বলার ইচ্ছে হচ্ছিল, কিন্তু কথা আটকে গেল গলায়। সে পানির বোতলটা বেডসাইড টেবিলে রাখল। গলা পরিষ্কার করে নিচু গলায় বলল, কিছু বলবেন আদনান ভাই? কোনো উত্তর নেই, শুধু সেই গভীর দৃষ্টি যা আহিয়ার ভেতরটা অস্থির করে তুলছে। বুঝতে পারল না সে কি কোনো ভুল করেছে, তা না হলে এভাবে তাকিয়ে থাকার মানে কি। আর চোখে আবারও তাকালো আদনানের দিকে। আদনান তখনও একইভাবে তাকিয়ে আছে। আহিয়া নজর সরিয়ে নিল, অস্বস্তিতে একটু নড়ে চড়ে বসল। অবশেষে সে ধীরে এগিয়ে এসে পকেট থেকে একটা ছোট্ট ঔষধের পাতা বের করে আহিয়ার হাতে রাখল। গলা নিচু করে বলল, এটা খেয়ে নে,
আশা করি তোর ব্যথা সেরে যাবে। আহিয়া এক মুহূর্ত দ্বিধা করল না, পানির বোতল হাতে তুলে ঔষধটা খেয়ে নিল। আদনান এবার বিছানার এক কোণে এসে তার পায়ের কাছে বসল। আহিয়া নিশ্চুপ। কিছুক্ষণ নীরবতার পর আদনান গলার স্বর খানিকটা ভারী করে বলল, এটা কথা বলবো আহি? আহিয়া একটু বিচলিত হয়ে জানতে চাইল। কি কথা? আদনান কিছুক্ষণ নীরব থেকে জানালার দিকে তাকালো। সন্ধ্যার আলো এখন প্রায় নিভে এসেছে। চারদিকে ঘর অন্ধকার, শুধু ঘরের কোণে টেবিল ল্যাম্পের নরম হলদে আলো ছড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলল, তুই কখনো এমন দিন আসে যে আমি আর থাকলাম না, তাহলে কি তুই আমার জন্য কাঁদবি? সামান্য একটু কাঁদবি আমার জন্য? আহিয়ার ভেতরটা কেমন কেঁপে উঠল আদনানের সেই কথায়। থাকবে না মানে? বরং সে প্রশ্ন না করে পারল না, কাপা গলায় জিজ্ঞেস করল, থাকবেন না মানে? আপনি কি বড় আব্বু বড় আম্মুর কাছে আবার জার্মান চলে যাবেন? আদনান মৃদু হেসে মাথা নাড়ল। হুম। তাহলে যে বললেন। মুহূর্তেই আহিয়ার বোধগম্য হলো আদনানের বলা কথাটার মানে। তার গলার স্বর হঠাৎ ভারী হয়ে গেল, চোখ ছলছল করে উঠল। সাথে সাথেই টুপ করে এক বিন্দু শীতল অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। আদনান তাকিয়ে রইল সেই দৃশ্যর দিকে। একটা ক্ষীণ হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ধীরে ধীরে সামনে ঝুঁকে নরম স্বরে বলল, আমি তো বলেছিলাম আমি যখন থাকবো না তখন আমার জন্য সামান্য হলেও কাঁদিস, কিন্তু তুই তো এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছিস। তাহলে কি আমি নিজেকে ভাগ্যবান মনে করবো আহি? আহিয়া ঠোঁট চেপে নিজের কান্নার সংযত করল। তার গলার স্বর বাষ্পে ঢাকা। আপনি হঠাৎ এমনটা কেন বললেন আদনান ভাই? এমন অযৌক্তিক কথার মানে কি? হালকা হাসলো আদনান, বলল, তোর ভাইয়ের মতো তুইও ভাবিস আমি যুক্তিহীন কথা বলি। আমার সব কথাই কি অযৌক্তিক আহি? আহিয়া মাথা নাড়ল। সব কথা না হলেও এখন যেটা বললেন সেটা একেবারে নিরর্থক। এমন কথা বলার কোনো মানে হয় না। আপনি জানেন বড় আব্বু আর বড় আম্মু শুনলে কতটা কষ্ট পাবে। শুধু কি আব্বু আম্মু তুই পাবি না? তাহলে কাঁদলি কেন? আহিয়া তাকিয়ে রইল তার চোখে। কিছুক্ষণ পরে খুব নিচু গলায় বলল, আপনি কি আমাকেই কষ্ট দেওয়ার জন্য কথাটা বলেছেন? তাহলে শুনুন, আমি কষ্ট পাবো, খুব কষ্ট পাবো। আর এতে কি আপনি শান্তি পাবেন? বলুন না আদনান ভাই, আপনি খুশি হবেন? আদনান কোনো উত্তর দিল না, বরং অদ্ভুত কমল দৃষ্টিতে তাকিয়ে রইল আহিয়ার দিকে। চোখে একরাশ শান্তি। ভেতরে ভেতরে সত্যি খুশি হয়েছেন আদিল। আহিয়া তাকে হারিয়ে কষ্ট পাবে বলেছে, এর থেকে সুখের আর কি হতে পারে? আজ সে নিজেই স্বীকার করেছে তাকে হারানোর ভয়। এই এতটুকু স্বীকারোক্তিতেই যথেষ্ট ছিল আদনানের জন্য। তার বুকের ভেতর যেন হালকা আগুনের শিখা জ্বলে উঠল, নরম উষ্ণ কিন্তু গভীর। আহিয়া বরাবরই ভীত। সে কি পারবে রুখে দাঁড়াতে? পারবে তার জন্য তার বাবা আর ভাইয়ার মুখোমুখি হতে? পারবে না নিশ্চয়ই। এই ভাবনার মাঝেই হঠাৎ একটা তীব্র চিৎকারে ভেঙে গেল সেই নীরব মুহূর্ত। ইয়েস। সেই চিৎকারে উভয়ই ঘুরে তাকালো দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আদিল, ল্যাপটপ হাতে, মুখে ঝলমলে উচ্ছ্বাস। আদিল ভেতরে ঢুকে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, ভাই তোমার করা প্রজেক্টটা ওদের দারুণ লেগেছে, দেখো। আদনান নজর রাখলো ল্যাপটপের দিকে। তার মুখে কোনো রং নেই, গম্ভীর কণ্ঠে বলল, এবার আমি সাহায্য করেছি, কিন্তু এরপর থেকে আর করব না। বাদরামি বন্ধ কর, নিজের উপর নির্ভর করতে শেখ, ফোকাস কর পড়াশোনা। আমি ডাক্তারি নিয়ে পড়েও তো সফটওয়্যার প্রজেক্ট করছি, লজ্জা হওয়া উচিত তোর। আচ্ছা, এরপর থেকে লজ্জা পাবো। ননসেন্স। আদনানের চোয়াল শক্ত হয়ে গেল। এক নজর আহিয়ার দিকে তাকিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা ঘরের মধ্যে প্রতিধ্বনিত হলো। আদিল তখনও দাঁড়িয়ে আছে। আহিয়া এবার রাগে গজগজ করে উঠল। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা বেরো আমার রুম থেকে। আদিল মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, বেরো আমার রুম থেকে। তোর রুমে কি আমি থাকতে এসেছি নাকি শাকচুন্নি? তাহলে খাম্মার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা। যাব না, আমার ইচ্ছা। আদিল্লার বাচ্চা। আহিয়া দাঁত কিরমির করে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তার দিকে। আদিল জিভ বের করে একটা ভেংচি কেটে দৌড়ে বেরিয়ে গেল। আহিয়া তখন বিছানায় বসে রইল নিস্পন্দনে। তার রুমটায় আবার নিস্তব্ধতা ভর করল। মাথার ভেতর যেন আদনানের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। বুকের ভেতর হঠাৎ করে কেমন চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল। সে পানির বোতলটা তুলে নিয়ে ঢকঢক করে কয়েক ঢোক খেল, কিন্তু তৃষ্ণা মেটেনি, বরং গলায় আবারও শুষ্কতা নেমে এলো। মনে হলো যেন কোনো অদৃশ্য আগুন ভেতরটা জ্বালিয়ে দিচ্ছে।
এমন অদ্ভুত অস্বস্তি কেন লাগছে তার? তবে কি সত্যি সে আদনানকে ঘিরে কোনো অনুভূতি বহন করছে? ভাবতেই বুকের ব্যথাটা আরও তীব্র হয়ে উঠল। বিছানার পেছনে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলো আহিয়া। বুকের ওপর হাত রাখলো, যেন হৃদস্পন্দনটাকে থামাতে চায়, কিন্তু সেই স্পন্দন যেন আরও জোরে বাসতে শুরু করেছে। হৃদিতা ভোরের নীরবতায় উঠে কটেজের বারান্দায় গিয়ে সেই ছোট্ট দোলনায় চড়ে 2 পা তুলে বসল। দোলনাটা হালকাভাবে দুলছে আর তার দৃষ্টি আটকে গেছে আকাশের দিকে ছুটে চলা তুলোর মতো সাদা মেঘের ওপর। মেঘেরা কোনো নিয়ম ছাড়াই ছুটে বেড়াচ্ছে, একটুখানি মিলেমিশে আবারও ভিন্ন রূপ নেয়। নির্বাসিত আকাশে তাদের খেলা দেখে হৃদিতার মনও অচেতনভাবে ঝলমলে হয়ে ওঠে। কোনো বাধা নেই, কোনো দ্বিধাও নেই, শুধু মুক্ত বাতাস আর মেঘের ভেলা। সেই অনাবিল মুক্তির মাঝে নিজেকে হারিয়ে ফেলল হৃদিতা। মাঝে মাঝে শীতল হাওয়া বয়ে এসে তার গালে মৃদু কম্পন জাগায়। উরুতে হাত রেখে চিবুক ঠেকিয়ে অস্থির চোখে তাকিয়ে আছে ভাবনার বাইরে, নিখুঁতভাবে আনমনা। গতকাল তার নীলগিরির আশেপাশে কয়েকটি ছোট ছোট জায়গায় ঘুরেছে, বাকি সময়টা তারা কটেজেই একান্তভাবে কাটিয়েছে। আজকে সকাল সকাল হৃদির ঘুম ভেঙে যায়। আহাদ তখনও গভীর নিদ্রায় ডুবে আছে। কয়েকদিনের ক্লান্তি তার চোখের পাতায় ভার করে বসেছে, তাই হৃদি তাকে আর জাগায়নি। নিজে ফজরের নামাজ শেষ করে নিঃশব্দে বারান্দায় বসে বসে সময় কাটাচ্ছিল। পাহাড় আর নীল আকাশের মৃদু নীরবতায় নিজেকে মিশিয়ে ধরে, মনে যেন কোনো অচেনা শান্তি। আহাদ এবার একটু পাশ ফিরতেই টের পেল বিছানায় হৃদি নেই। ঘুম ঘুম চোখে কয়েকবার হাত দিয়ে যখন বুঝল সত্যিই হৃদি পাশে নেই, ধরফর করে উঠে বসল। মাথা ঝাঁকিয়ে চোখ টেনে টুনে খুলল কোনো রকম, কিন্তু রুমের কোথাও নিজের প্রেয়সীকে না দেখে গলা উঁচিয়ে ডাকল, হৃদি, হৃদি, জানো? আহাদের ডাকে অবচেতন ঘোর ভাঙ্গে হৃদির। তাড়াহুড়ো করে বারান্দা থেকে ভিতরে আসে। আহাদ তখনও বিছানায় বসা। হৃদিকে দেখে যেন সমস্ত অস্থিরতা মুছে গেল। কোনো কথা না বলে সে ধপ করে আবারও শুয়ে পড়ল। চোখ বন্ধ করে নিঃশ্বাস গভীর করে নিল। হৃদি কিছুটা এগিয়ে এসে তার মাথার পাশে দাঁড়িয়ে রইল। খেয়াল করছিল আহাদ কি সত্যি ঘুমিয়ে গেছে নাকি কেবল চোখ বাঁধা রেখেছে। আহাদের চোখে কোনো কম্পন নেই, নিঃশ্বাস ভারী, অর্থাৎ সত্যি সে ঘুমিয়ে পড়েছে। নিশ্চিত হয়ে হৃদি সেই নিদ্রাবিষ্ট মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার কোমল হাত তাৎক্ষণিকভাবে গালের দাড়িতে ছুঁয়ে দিল। এক চুমোর তীব্র লোভ জাগল। যেহেতু সে ঘুমিয়ে আছে, তাই হৃদি সুযোগ নিল। আরও কিছুটা ঝুঁকে সেই খসখসে গালে নরম একটা চুমু খেল। সাথে সাথে আহাদ এক ঝটকায় হৃদিকে নিজের দিকে টেনে এনে বিছানায় ফেলল। এক পা তার ওপরে তুলে দিয়ে কোলবালিশের মতো আস্তে পৃষ্ঠে জড়িয়ে রাখল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটল। যখন বোধগম্য হলো, তখন চোখ বড় বড় করে হতভম্ব হয়ে আহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি ঘুমাননি? আহাদের চোখ বন্ধ রেখেই ঘুম ঘুমে কণ্ঠে উত্তর দিল, ঘুমিয়েছিলাম, কিন্তু কেউ যেন আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। এখন তাকে কি শাস্তি দেওয়া উচিত বলো তো? তার কথাগুলো ইদানিং এক অর্থে দুষ্টমির মতো হলেও কানে ভাসে আদরের আধুটি। হৃদি লাজুক স্বরে সাফাই দেওয়ার চেষ্টা করে, আমি কিছু করিনি, সত্যি বলছি। আচ্ছা, হুম। ঠিক আছে, তুমি যখন কিছু করনি আমি করছি। আহাদের কণ্ঠে এক অদ্ভুত দুষ্টু গাম্ভীর্য মিশে আছে। হৃদিতা চমকে উঠে জিজ্ঞেস করল, কি? আহাদ সামান্য নড়ে চড়ে ওর শরীরের ভরটা আরও কাছে টেনে আনল। উষ্ণ নিঃশ্বাস মিশে গেল হৃদির গালে। দুষ্টু মুস্কি হাসি দিয়ে আহাদ বলল, ডট ডট ডট। হৃদি প্রায় লাফিয়ে উঠল, চোখ বড় বড় করে বলল, না প্লিজ। হ্যাঁ প্লিজ। আহাদের সেই আহ্লাদি স্বরে হৃদি এবার লাজুকতার ন্যায় নেতিয়ে গেল তার বুকে। আহাদও গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল তাকে। এমন সময় বেড সাইডের টেবিলে রাখা আহাদের ফোনটা হঠাৎ কেঁপে উঠল। হৃদি চমকে তাকালো, কিন্তু আহাদ চোখ বন্ধ করে একইভাবে স্থির রইল। হৃদি তাকিয়ে দেখল আহাদের কোনো হেলদোল নেই। একটা মোচড় দিয়ে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলল, আপনার ফোন বাজছে তো। আহাদ অলস ভঙ্গিতে উত্তর দিল, আই ডোন্ট কেয়ার। কোনো গুরুত্বপূর্ণ কল হতে পারে, ধরুন না। তার থেকে গুরুত্বপূর্ণ কাজ করছে, ডিস্টার্ব করো না। কিন্তু এবার পরপর কয়েকবার ফোন বাজতে দেখে
বেশ খানিকটা বিরক্ত হলো আহাদ। অনিচ্ছা ভরে সে হৃদিকে ছেড়ে আধশোয়া হয়ে বসল। ফোন হাতে নিয়ে দেখে তুহিনের কল। মুখ বিকৃত করে নিল। রিসিভ করতেই ওর গলা ভারী আর বিরক্ত শোনালো। কোন বলের হানিমুন করতে আসছি আমি? হ্যাঁ, বারবার ফোন দিয়ে রিসিভ করতেছিস কেন? ওপাশ থেকে তুহিনের গলা ভেসে এলো। আরে ভাই, তোর কি আর আমি মজা করার জন্য ফোন দিছি নাকি? সকাল 7টা থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছি তোর জন্য, অথচ তোদের আসার নামগন্ধ নাই। আহাদ বিরক্ত মুখে বলল। তোরে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? তুই বলছিস? তুই শালা বউয়ের নেশে এমন ডুবে গেছিস যে সব ভুলেই গেছিস। উঠে চোখ মুখে পানি দে, নেশা কাটা, আর মনে কর তুই তো বলছিলি আজ থানচি যাবি। আমি আর রিয়াদ চট্টগ্রাম থেকে চলে এসেছি, আর তোরা এখনো পাহাড়ের চূড়ায় বসে বসে প্রেম করতেছিস। মুহূর্তেই আহাদের বোধগম্য হলো, তাই তো আসতো তাদের থানচি যাওয়ার কথা, নাফাখুম ঝর্ণা দেখতে। সে তো বেফাস ভুলেই গিয়েছিল। আর চোখে তাকালো হৃদির দিকে। হৃদি তখন লাগেজের কাপড় গুজগাছ করছে। সে একটা ভঙ্গি করে মাথা চুলকে হালকা গম্ভীর গলায় বলল। তোর আধা ঘন্টা অপেক্ষা কর, আমরা 1 ঘন্টার মধ্যে আসতেছি। আর কখন আসবি ভাই? ওখানে যেতে যেতেই তো রাত হয়ে যাবে, তারে ফিরবো কখন? আহাদ একটু বিরক্তি নিয়ে বলল। সে চিন্তা তোর করতে হবে না, ফোন রাখ। বলেই আহাদ ফোন কেটে দিল। হৃদিতে এতক্ষণ চুপচাপ সবটাই কথাই শুনেছে। এবার ধীর পায়ে এসে দাঁড়ালো আহাদের সামনে। মুখ গম্ভীর করে মিনমিন করে বলল। আমি কোথাও যাব না, আপনি তুহিন ভাইয়াদের জানিয়ে দিন না। আহাদ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল। কেন? হৃদি এক লাফে এসে আহাদের সামনে বসে পড়ল। একটানে জামার কলার ছড়িয়ে দিল। গলার পাশে লালচে দাগগুলোর দিকে ইশারা করে ক্ষিপ্ত হয়ে বলল। দেখুন কি করেছেন, এগুলো নিয়ে আমি বাইরে যাব কি করে? আহাদ 1 সেকেন্ড হৃদির দিকে তাকিয়ে থাকলো, অতঃপর নির্বিকার ভাবে বলল। তাহলে ড্রয়ারে রেখে যাও। হৃদি রগে ঠোঁট ফুলিয়ে বলল। আপনি মজা করছেন? আমার জ্বলে যাচ্ছে। ভালো হলে ঠিক হয়ে যাবে। এটা কেমন কথা? এটা আহাদ রাজার কথা। হৃদি তো ঠোঁট ফুলিয়ে বলল। বিয়ের আগে তো আমার একটু হাত কেটে গিয়েছিল বলে কত কেয়ার করেছেন, বাসা ভর্তি প্রোটিন খাবার পাঠিয়েছেন, আর এখন এগুলো আপনার চোখে পড়ছে না? প্রোটিন লাগবে? এগুলোর প্রোটিন কিন্তু আলাদা। তুমি চাইলে আমি এখনই দিতে পারি। দেবো? হৃদি চোখ বড় করে চেঁচিয়ে উঠল। বজ্জাত বেটা। আহাদ হালকা শব্দ করে হেসে উঠল, একরাশ আনন্দ মেশানো হাসি। এতে হৃদিটা প্রচণ্ড আকারে খেপে গেল। আহাদের এই গা ছাড়া ভঙ্গি দেখে তার ভেতরে আগুন জ্বলে উঠল। দাঁত কিরমির করতে করতে হঠাৎই সে এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসল। আহাদের ঘাড়ে একেবারে জোরে একটা কামড় বসিয়ে দিল। আউচ! আহাদ হালকা আর্তনাদ করল। চোখ কুঁচকে হৃদির দিকে তাকাতেই দেখল সে ইতোমধ্যে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আহাদ উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দেখল ঘাড়ে বেশ গাঢ় দাগ পড়েছে কামড়ের। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। কি পেস্ট ব্যবহার করো রে? দাঁতে এমন জোর পায় কোথা থেকে? আয়নায় নিজের সেই দাগের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে আবার এক চোরামি হাসি ফুটে উঠল। সময় তখন সকাল 10টার কাছাকাছি। পাহাড়ের বুকের ফাঁক গলে সূর্য ঠিকরে বেরোচ্ছে উজ্জ্বল আলো নিয়ে। দূর পাহাড়ের চূড়াগুলোয় এখনও কুয়াশার টুকরো লুকিয়ে আছে, কিন্তু নিচের দিকে নামার সাথে সাথে গরম বাতাস আর আলোটা যেন তীব্র হয়ে উঠেছে। কটেজ থেকে নামতে নামতে হৃদিতা আর আহাদ দুজনেই চারপাশের সৌন্দর্যে ডুবে আছে। একদিকে পাহাড়ের ঢাল বেয়ে বয়ে যাওয়া মেঘের ছায়া, অন্যদিকে ঝকঝকে রোদে চকচক করা পাথর। নিচে গাড়ির পাশে দাঁড়িয়ে অপেক্ষায় আছে তুহিন আর রিয়াদ। দূর থেকে যখন দুজনকে নামতে দেখে তুহিন হাত নাড়ল, মুখে চওড়া হাসি টেনে মজা করে বলল। এই যে রাজারানী অবশেষে নামলো পাহাড় থেকে। আহাদ এগিয়ে আসতেই তুহিন গিয়ে তাকে জড়িয়ে ধরল। বন্ধুত্বের সেই পুরনো চেনা উষ্ণতা আবার ফিরে এলো। কিন্তু পরের মুহূর্তেই তুহিনের দৃষ্টি আটকে গেল আহাদের ঘাড়ে, যেখানে ছোট্ট একটা ওয়ান টাইম ব্যান্ডেজ। আহাদ ব্যক্তিগত মুহূর্তগুলো গোপন রাখতে ব্যান্ডেজের সাহায্যে ঢেকে নিয়েছে দাগটা, কিন্তু তুহিনের চোখে পড়তে কপাল কুঁচকে জিজ্ঞেস করল। তোর এখানে কি হয়েছে ভাই? ব্যান্ডেজ কেন? আহাদ এক হাত পকেটে পুরে রেখে আর চোখে হৃদির দিকে তাকালো। অতঃপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল। একটা ব্যাংক কামড়ে দিয়েছিল। তুহিন চোখ কুঁচকে অবাক হয়ে বলল। বলিস কি? এখানে আবার ব্যাঙ আসলো কোথা থেকে দেখি?
কথা শেষ না হতেই সে আহাদের ঘাড়ের ব্যান্ডেজটা আলতো করে একটু তুলল আর দেখেই হেসে খেই হারিয়ে ফেলল। মুখের হাসি চেপে রাখতে না পেরে কাশির ভান করে বলল, হুম, কামড় দেখে মনে হচ্ছে ব্যাঙটা দয়ালু ছিল। না মানে অতটাও জোরে সোরে পারেনি। হৃদিতা তখন চিবুক নামিয়ে ফেলেছে, তার গাল লালচে হয়ে উঠেছে, ওনার ভেতর মুখটা অর্ধেক লুকিয়ে ফেলল, মনে মনে আফসোস করতে লাগলো। কেন যে ওই কামড়টা দিতে গেলাম। তুহিন হেসে তাকালো হৃদির দিকে। সে আজ পরেছে শ্যাওলা রঙের চুড়িদার, সবসময়ের মতো মাথায় ওড়না ভালো করে টানা, মুখে মাস্ক, কিন্তু চোখ দুটি তেমনই দীপ্ত। তুহিন ভদ্র ভঙ্গিতে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? হৃদি একটু লাজুক স্বরে নিচু গলায় উত্তর দিল। জি আলহামদুলিল্লাহ। তুহিন রিয়াদের দিকে ইঙ্গিত করে বলল, এই যে, এটা আমার কাজিন শালা রিয়াদ। কাজিন শালা? হৃদির ভ্রুজোড়া কুঁচকে গেল। তুহিন হেসে উঠে বলল, একদিক থেকে কাজিন, একদিক থেকে শালা, তাই শর্টকাটে কাজিন শালা। ও। মৃদু হাসল হৃদি। এবার রিয়াদও হাসি মুখে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। হৃদিও সৌজন্যমূলকভাবে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। এরপর একটু কৌতূহলভাবে তুহিনকে জিজ্ঞেস করল, আপনি বিয়ে করেছেন? তুহিন কিছু বলার আগেই পাশ থেকে আহাদ নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, 2টা আন্ডাকান্ডাও আছে। হৃদি মুহূর্তে তার দিকে তাকালো, মুখে হাসি টেনে বলল, তাহলে ভাবিকেও নিয়ে আসতেন। আহাদ এবারও আর তুহিনকে কিছু বলার সুযোগ দিল না, সংকোচহীন গলায় বলল, কি করে আনবে? ওর বউরে ওমে বসায় রেখে আসছে, কিছুদিনের মধ্যে আরেকটা আন্ডাকান্ডা ফুটবে। হৃদিতা ততক্ষণে চোখ নামিয়ে ফেলেছে, গাল দুটো লাল হয়ে উঠেছে। আহাদের এমন লাগামহীন কথায় সে লজ্জায় অস্থির, সাথে তুহিনও লজ্জা পেল। রিয়াদ পরিস্থিতি সামাল দিতে দ্রুত কথার মোড় ঘুরিয়ে বলল, ভাই এখন চলেন, তা না হলে সত্যি রাত হয়ে যাবে ফিরতে ফিরতে। আহাদ বাঁকা হেসে বলল, ফিরবো তোকে কে বলেছে? মানে? তুহিন ভ্রু কুঁচকে তাকালো। কোথাও তুই আবার ক্যাম্পিং এর কথা ভাবছিস না তো? আহাদ কিছু না বলে দুভ্রু উঁচু করে একটা রহস্যময় ভঙ্গি করল। তাতেই তুহিন উত্তর পেয়ে গেল, হেসে মাথা নাড়ল। বুঝে গেছি, রাজা সাহেব ফুল রোমান্স মোডে আছেন। অতঃপর সবাই গাড়িতে উঠে বসল। তুহিন চালকের আসনে, তার পাশেই রিয়াদ, পেছনে ছিটে পাশাপাশি বসেছে আহাদ আর হৃদিতা। গাড়িটা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে ধীরে ধীরে এগোতে শুরু করলো। হৃদি চুপচাপ বাহিরে তাকিয়ে আছে, কিন্তু পাশে বসা আহাদের স্থির দৃষ্টি যেন প্রতিনিয়ত তাকে ছুঁয়ে যাচ্ছে। পাহাড়ি রাস্তায় গাড়ির গতি যতই বাড়ছে, তাদের মাঝে নিঃশব্দ বোঝাপড়াটাও যেন ঠিক ততটাই গভীর হয়ে উঠেছে, মৃদু নীরব অথচ ভেতরে জ্বলা এক অব্যক্ত প্রেমের মতো। রাতের গভীর অন্ধকার ভেদ করে মীর হাউসের গেট পেরিয়ে একে একে প্রবেশ করল 4টি সাদা কালো গাড়ি। গার্ড ছুটে এসে সামনের গাড়ির দরজা খুলতেই নামলেন আশফাক মীর। তার পেছনের গাড়িগুলো থেকে নেমে এলো শাহিন, নাদিম আর শাওন। 4 জন একসাথে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গম্ভীর আলোচনা মেতে রইল। আজকের প্রাপ্ত সংবাদটা যে কোনো সাধারণ খবর নয়, তা তাদের মুখ ভঙ্গিতেই স্পষ্ট। আশফাক মীর দৃঢ় কণ্ঠে বললেন, এখন পরিস্থিতি যেমনই হোক শাহিন, ওরা যখন একবার টার্গেট করেছে তার মানে নিশ্চয়ই কিছু একটা করবে। আহাত না থাকায় আপাতত চুপ আছে, কিন্তু ভুলে যাস না এই শত্রুটা শুরু হয়েছিল আহাতকে কেন্দ্র করে। শাওন পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখে আবার গম্ভীর মুখে সেটি পকেটে রাখল। কণ্ঠটা এবার আগের চেয়ে আরও কঠিন শোনাল। তবুও চাচা, ওদের ভরসা করা যায় না। ভাই আসার আগেও কিছু একটা করে বসতে পারে। একজন খবর পাঠিয়েছে ওরা নাকি মীর পরিবারের প্রত্যেকটা মানুষকে নজরে রেখেছে। শাহিন সায় দিয়ে বলল, শাওন ঠিক বলছে চাচা, আপনি বরং ভাই না আসা পর্যন্ত সবাইকে সতর্ক রাখেন, কেউ যেন বাড়ির বাইরে না যায়। আশফাক মীর কিছুক্ষণ চিন্তা করে বললে, সে আমি সামলে নিব, তোরাও সাবধানে থাকিস। আর তালুকদারের চেলাটাকে ভালো মতো ডেমো দে, এখনও অনেক কিছু লুকিয়ে যাচ্ছে চালাকির সাথে। শাহিনের মুখ শক্ত হয়ে গেল। জি চাচা, তার ধারণা আমরা তাকে বিশ্বাস করে নিয়েছি। আশফাক মীরের ঠোঁটে একরাশ বাঁকা হাসি খেলে গেল। রাজনীতি তো বিশ্বাসেরই খেলা শাহিন, এবার সেই বিশ্বাসেরই সুযোগ নিয়ে বাকি খেলাটা খেলতে হবে।
তবে সাবধান, যেন বুঝতে না পারে আমরা তার চালাকি ধরে ফেলেছি। ঠিক আছে চাচা, আপনি নিশ্চিন্তে থাকেন। এই বলে তিনজন রওনা দিল ড্যামো ঘরের দিকে, যেখানে আহাদের নির্দেশে গত 3 দিন ধরে বন্দি আছে তালুকদারের সবচেয়ে বিশ্বস্ত সহচর। আহাদের অনুপস্থিতিতে তার ভাষ্যমতে তার মুরগি পাহারা দেওয়ার দায়িত্ব এই ত্রয়ীর ওপরই বর্তেছে। তারা সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করছে। সেই চেলাটা শাহিনদের বিশ্বাস জোগাতে কিছু তথ্য দিয়েছে। তার মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো সালমান তালুকদার এখন খলিল মাতব্বরের সাথে হাত মিলিয়েছে। যে খলিল মাতব্বরকে একা সামলানোই এতদিনে অসম্ভব ছিল, সেখানে তার সঙ্গে যদি তালুকদারের জোট বাঁধে, তাহলে সামনে যে ঝড় আসছে তা মীর পরিবারের জন্য ভয়ানক হয়ে উঠবে। এতে কোনো সন্দেহ নেই। মীর হাউসের করিডোরে আবার নিস্তব্ধতা নেমে এলো। মূল দরজা পেরিয়ে হন করে ভেতরে ঢুকলেন আশফাক মীর। গায়ে কালো পাঞ্জাবি, মুখে স্পষ্ট ক্লান্তি আর চোখে অচেনা রাগের রেখা। তাকে দেখা মাত্রই ঋতু দৌড়ে এসে তার হাত থেকে কালো লেদারের ব্যাগটা নিয়ে নিল। আশফাক মীর হলঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে চারদিকে একবার চোখ বুলাল। কাউকেই দেখতে পেল না, তাই ঋতুকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তোর খালাম্মা কোথায়? খালাম্মা তো রান্নাঘরে। ঋতুর কথা শেষ হতে না হতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন হালিমা বেগম। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে স্বামীর মুখের দিকে তাকালেন। তিনি আঁচ করতে পারলেন কিছু একটা গন্ডগোল আছে। কপালের ভাঁজে চিন্তার রেখা, চোখে অস্থিরতার ছায়া। উদ্বেগ মাখা কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? এমন অস্থির দেখাচ্ছে কেন? আশফাক মীর এক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন স্ত্রীর দিকে। মনে মনে ভাবলেন, সত্যিটা বললে হয়তো ঘর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়বে। তাই সাবধানতার সাথে কথাটা ঘুরিয়ে দিলেন, গলা পরিষ্কার করে বললেন, কাউকে দেখতে পাচ্ছি না যে, কোথায় গেছে সব? কোথায় আর যাবে, বাড়িতেই আছে। আহিয়া নিজের ঘরে আছে আর আদিবা পড়ছে। আদনান এখনও ফেরেনি। আপা একটু আগে এসেছে, এখন ক্লান্ত, তাই বোধহয় বিশ্রাম নিচ্ছে। আর তোমার ছেলে? কোথায় আর থাকবে, বাইরে গেছে, হয়তো বন্ধুদের সঙ্গে আছে। এই উত্তরটা শুনেই আশফাক মীরের মুখের গাম্ভীর্য ভেঙে গেল। কপালে ভাঁজ, কণ্ঠের রাগ মিশে উঠল। রাত 9টা বাজে আর তোমার ছেলে এখনো বাইরে? কতবার বলেছি ছেলের দিকে একটু খেয়াল রাখো। সারাদিন শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা, রেস, গেম এইসব নিয়ে পড়ে থাকে। পড়াশোনার কোনো দায়িত্ববোধ নেই তার। দিন দিন বাদুর হয়ে যাচ্ছে ছেলেটা। হালিমা বেগমও তেতে উঠলেন স্বামীর কথায়। এখন এসব বলছো কেন? আমি যখন বলেছিলাম ওকে জার্মানি পাঠাতে, তখন তো তুমি রাজি হওনি। এখন আমার উপর দোষ চাপাচ্ছ? গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়, এখন বুঝো। আশফাক মীর স্ত্রীর দিকে তাকিয়ে চুপ করে গেলেন, কিন্তু হালিমা থামলেন না। আমি কতবার বলেছি আদনানের মতো ওকেও ডাক্তারি পড়াও। না, বাবা, ছেলে, ভাতিজা কেউ রাজি হয়নি। সবাই একসাথে আমার বিপক্ষে। এখন দোষ আমারই। এই বলে গজরাতে গজরাতে ঘরের দিকে চলে গেলেন। আশফাক মীর টের পেলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে ধীর পায়ে সহধর্মিনীর পিছু পিছু গেল। মৃদু কণ্ঠে বললেন, তোমাকে কোথায় দোষারোপ করলাম? আমি তো শুধু বলেছি ছেলের দিকে নজর রাখো। তোমার ছেলে ছোট নাকি নজর রাখবো আমি? পাল্টা ঝাঁঝালো জবাব এলো সঙ্গে সঙ্গেই। আশফাক মীর ঘরে ঢুকতেই তার দু বাহুতে আলতো করে হাত রাখলেন। কণ্ঠটা এবার একেবারে নরম, প্রায় করুণ। ছেলের দিকে না রাখো, ছেলের বাবার দিকে একটু নজর দাও। তোমার অবহেলায় শুকিয়ে যাচ্ছি আমি। হালিমা বেগম স্বামীর দিকে কটমট করে তাকালেন, ঠোঁটে চেপে শক্ত করে বললেন, এইবার লাইনে এসেছেন মশাই। ছেলের অজুহাতে যে ইনিয়ে বিনিয়ে নিজের কথা বোঝাতে চাইছেন, সেটাকে আমি বুঝি না। আশফাক মীর সামান্য ঝুঁকে হেসে বললেন, বোঝোই যখন, তাহলে একটু। এর আগে হালিমা চট করে সরে গেলেন। আলমারি থেকে একটা তোয়ালে তুলে ছুঁড়ে মারলেন স্বামীর মুখে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বললেন, ন্যাকামি বন্ধ করে আগে ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি। কথাটা শেষ করেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আশফাক মীর মুখ থেকে তোয়ালেটা সরিয়ে হালকা হেসে ফেললেন। এত ক্লান্তি আর দুশ্চিন্তার মাঝেও স্ত্রীর এই ভালোবাসা মাখা ছলে এক টুকরো অনাবিল প্রশান্তি খুঁজে পেলেন।
হালিমা বেগম রুম থেকে বেরিয়ে আসতেই দেখল আদনান হলঘরে দাঁড়িয়ে আছে, চোখে হালকা ক্লান্তির ছাপ। মনে হচ্ছে আজ ডিউটিতে বেশ চাপ ছিল। তবু চাচিকে দেখে মুখে হাসি, আদরের হাসি ফুটিয়ে তুলল সে। এগিয়ে এসে জিজ্ঞেস করল, আহি কোথায়? চাচি আমা? হালিমা বেগম শান্ত স্বরে বললেন, উপরেই আছে। ওর পায়ের ব্যথা কমেছে? ঠিক আছে এখন? হ্যাঁ, অনেকটাই কমে গেছে। হালিমা বেগমের কণ্ঠে স্বস্তির আভাস। আদনান মাথা নেড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল, কিন্তু আহিয়ার রুমের সামনে গিয়ে থমকে গেল। ভেতরে যাবে কি যাবে না দ্বিধায় পড়ল। আহিয়া এখন হয়তো ঘুমিয়ে পড়েছে। ডিউটি শেষ করে আজ একটু বেশি দেরি হয়ে গেছে। তবু সারাদিন তার কথা ভেবে ভেবে মনে একটা অস্থিরতা কাজ করছিল। নিজের চোখে দেখার জন্য মন ছটফট করছিল। একটু দাঁড়িয়ে থেকে অবশেষে সব দ্বিধা পাশে সরিয়ে দরজায় দুবার টোকা দিল। ভেতর থেকে আহিয়ার কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ আসো। আদনান দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আহিয়া ভেবেছিল হয়তো চাচি আম্মা এসেছে, কিন্তু আদনানকে দেখে একরকম শক্ত হয়ে বসে রইল। মুখে এক ধরনের অপ্রস্তুত ভাব ফুটে উঠল। আদনান সেদিকে একবার তাকিয়ে হাতে থাকা শপিং ব্যাগটা টেবিলে রেখে বিছানার এক কোণে বসল। আহিয়া নিচু স্বরে জিজ্ঞেস করল, কিছু বলবেন আদনান ভাই? তার চোখে উদ্বেগ, মুখে কৌতূহল। আদনান সরাসরি বলল, তোর পায়ের কি অবস্থা দেখি? আহিয়া আলতো করে চাদরটা টেনে পা বের করল। গতকালকের নীলচে দাগটা আজ অনেকটাই ফ্যাকাশে। তবু আদনান চোখ সরাতে পারল না। তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, ব্যথা কমেছে নাকি এখন আছে? আহিয়া ছোট্ট করে উত্তর দিল, কি ঠিক করে বল। আহিয়া এবার মুখ তুলে বলল, কমে গেছে অনেকটা। আদনান পলকহীনভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল। অতঃপর সামান্য নড়েচড়ে শপিং ব্যাগটা তার দিকে বাড়িয়ে দিল। আহিয়া ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কি এটা? খুলে দেখ। দ্বিধাগ্রস্ত হাত দিয়ে ব্যাগটা নিয়ে ভেতরে তাকাতেই আহিয়ার চোখ মুহূর্তেই বিস্ময়ে বরফ হয়ে গেল। নিউ ব্র্যান্ড আইফোন, সাথে অনেকগুলো চকলেট। তার চোখ যেন হঠাৎ আলোয় ঝলমল করে উঠল। নতুন ফোন? তোর ফোনটা তো গতকাল পড়ে ভেঙে গিয়েছিল, তাই নিয়ে এলাম। আর চকলেট পছন্দ করিস তাই। আহিয়ার ঠোঁটে ধীরে ধীরে এক চওড়া হাসি ফুটে উঠল। প্যাকেট খুলতে খুলতে বলল, থ্যাংক ইউ আদনান ভাই। আহিয়ার বলতে দেরি হলো, কিন্তু তার হাত থেকে প্যাকেটটা ছো মেরে নিতে আদনানের দেরি হলো না। আহিয়া হঠাৎ বুঝতে পারল না কি হলো এটা। মুখের রং উবে গেল। হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আদনান ভাই? আদনানের চিবুক শক্ত হয়ে গেল। কটমট করে বলল, আমি কি রাস্তাঘাটের অচেনা কেউ? কথায় কথায় ধন্যবাদ দিতে হবে কেন তোর? যা, তোকে আর কখনো কিছু দিবই না। আহিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিনমিন করে বলল, শুধু ধন্যবাদই তো দিয়েছি, এতে রাগ করার কি আছে? আদনান আরও ক্ষুব্ধ স্বরে বলল, দিবি কেন? আমি বলেছি দিতে। আই হেট দিস ওয়ার্ড। তোর মুখ থেকে শব্দটা শুনলে আমার গা জ্বলে যায়। কতবার বলেছি আমাকে ধন্যবাদ দিবি না। আহিয়া মাথা নিচু করে ফিসফিস করে বলল, সরি, আর বলবো না, এবার তো দিন। কিছুক্ষণ চুপচাপ রইল আদনান। তার মুখের রাগের রেখা ধীরে ধীরে নরম হয়ে আসলো। অবশেষে প্যাকেটটা আলতো করে আবার আহিয়ার হাতে ধরিয়ে দিল। অতঃপর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হবার পর আহিয়া অবাক হয়ে কিছুক্ষণ প্যাকেটটির দিকে তাকিয়ে রইল। ধন্যবাদ দিলেও যে কেউ এত পরিমাণ রেগে যেতে পারে সেটা আদনানকে না দেখলে বোঝাই যেত না। তার এমন কাণ্ড দেখে আহিয়া হালকা শব্দ করে হেসে ফেলল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা আদনান সেই হাসির শব্দ স্পষ্ট শুনতে পেল। এবার তার নিজের ঠোঁটেও অজান্তে এক ক্ষীণ হাসি রেখা ফুটে উঠল।